উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না। মনে হয়েছে যে আমার ভাই মারা গিয়েছে, আমার খুব কষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আমি চাই হাদি মামাকে যে মারছে তাকে যেন পুলিশ ওদের অত্যাচার করে। আমরা লজ্জিত যে এই হাদিরা চাইলেই জন্ম নেয় না, 100 বছর একবারই হাদিদের জন্ম হয়। প্রতিটা হাসি, প্রতিটা কথা আমার বিশ্বাস হচ্ছে না যে সে নাই। গুলিটা যদি পাশ দিয়ে চলে যেত। এমন হাদি প্রতিটা ঘরে ঘরে আবার ফিরে আসে। হাদি তার যে ন্যায়নিষ্ঠা, তার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, তার ঘরেও সে প্রতিষ্ঠা করে গেছে। হাদির কথা অনুযায়ী তার শত্রুর সাথেও ইনসাফ চায়। হাদি তো 18 কোটি মানুষের অন্তর জয় করে লেছে। এখন আমি হাদি ভাইয়ের পক্ষে কিছু বলবো, 2 দিন পর আমার মেরা ফেলবো। এমন সোনার ছেলে আর আসবে না। আমি অপদার্থ চলে যাইতাম। বয়স 70-এর উপরে এসেছেন হাদির জন্য দোয়া করতে। আমি চাই আমার ছেলে যেন হাদির মতো হয়, আমার দেশের জন্য হাদি দরকার, এইটুকু বুঝি। ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে অতীত ভবিষ্যৎ মিলে এক বর্তমান আলোকবর্তী তার নাম। যে বর্তমান মানে কেবলই আজ নয়, যে বর্তমান বাংলাদেশের ইতিহাসের সমস্ত জট খুলে মুক্তির পথ বাতলে দিয়েছিল। স্বাধীনতার রুদ্ধ দুয়ারে কাঠ ঠোকরার মতো রাত দিন দেশের মাটিতে মানুষের জন্য নিরাপদ কুটির তৈরি করতে বলিষ্ঠ সেই কণ্ঠ। কোটি কোটি মানুষের প্রাণের দাবি নিয়ে ছিনিয়ে আনতে চেয়েছিল হাজার বছর ধরে মজুত করে রাখা প্রকৃত শান্তি চুক্তির নির্যাস। মুক্তির মন্ত্র ওসমান হাদি এমনই এক বৈচিত্র্যময় ব্যক্তিত্বের নাম। সে কখনো বনের আবেগে ফুপিয়ে কান্না, শিশুর উছলে ওঠা আবদার, প্রবীণের পরিপক্ক আদেশ, তরুণের উদাত্ত সংগ্রামী জোয়াল, আবার কখনো জীবনের পরন্ত বেলায় মায়েদের সংগ্রামী জীবনের পুনর্জাগরণের প্রয়াস। ভাইকে আজ যদি ওরা হাতে গুলি করতো, এইটা শুধু ভাবি। যখন শুনতে পারছি হাদির অবস্থা ভালো নেই, শুধু এইটাই ভাবি যে আমার সামনে কেন চোখে পড়লো না, আমি যদি ভাইকে দেখতে পারতাম। আমার নামও হাদি, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, যে আমার ভাইটা যদি আজ বেঁচে থাকতো। আমার ছেলে বারবার বলছে আম্মু এটা কে, এটা কে। আমি বলছি এটা এমন একটা মানুষ যাকে আমি কখনো মুক্তিযোদ্ধা কি জিনিস, যেটা আমাদের শেখ হাসিনা থাকা অবস্থায় আমি কখনোই বুঝতে পারি না। সে যেটা বলেছে, যেটা বুঝাইছে জনগণকে, আমরা সবসময় সেটাই বুঝে গেছি। তো আজকে শুধুমাত্র আমি এখানে আসছি ওদেরকে দেখানোর জন্য যে এটা কে ছিল। ওরা যখন আরো বড় হবে তখন ওরা আরো বুঝবে হাদি কে ছিল, সেটা ওদেরকে জানতেই হবে। সেই জন্য ওদেরকে এখানে নিয়ে আসছি। এটাই তো চলতেছে এই দেশে, ঠিক আছে না? এখন হচ্ছে কি, আমি আপনাদের বলি, আমার খুব মনে পড়ে মালিবাগে একদিন ভাইয়ের সাথে বৈশা চা খাইছি, হাত মিলাইছি, সবকিছু করছি। তখন তার কিছুদিন আগেও হাদি ভাই টক শোতে বলছিলেন যে ওনারে মায়েরা ফেলানোর জন্য 10টা নাম্বার আসছে, 10টা নাম্বারে ফোন আসছে, 10টা নাম্বার নাম্বারে জিডি করছে। নাইলে পরবর্তীতে যদি সিআইডি বা কোনো মানে গোয়েন্দা সংস্থা বলে যে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য উনি জিডি করছে, তারপরও তার প্রোটোকল দেওয়া হয় নাই। বিএনপি কও আর এই দল কও, কেউ না উপর যা থাকে ভালোই। হাদির বিচার করব না যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি জীবন না দেই, হাদির বিচার হবে না। সরকার ভাবছে মাথা ঠান্ডা হয়ে গেলে তামা চাপা দিয়ে দিব, তামা চাপা দিতে পারবো না। ও হাজার হাজার কোটি কোটি মহিলার আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। তোমাকে খুন করে ভাবছে তারা পার পেয়ে যাবে দুনিয়ায়। লক্ষ হাদির সৃষ্টি হবে এই বাংলার ধরায়। তোমার গর্জনে কেঁপেছে ইনকিলাব মঞ্চ, ভয়ে দিশেহারা তারা। কত মানুষের জন্য কেঁদেছো তুমি। এই জাতি নির্বাক, মা বউ বাচ্চা সবাই হারিয়েছে এক বীরকে। কষ্টে আমি চির হয়ে যাচ্ছি। এই রকমের আমরা জামাই পাবো বা আল্লাহ আমাদের কাছে মিলাই দেবে, আমরা কল্পনা করিনি যে হাদি সে একজন ধার্মিক, সেই ধার্মিক অনুসারেই আমার ভাইয়ের মেয়েটাকে সে ধার্মিক নিয়ে পরিচালিত করছে। হাদি ভাইকে আমরা খুব বেশি ভালোবাসতাম, আর বিশেষ করে হাদি ভাই এমন কোনো কাজ করছে যে আল্লাহ হাদি ভাইকে কবুল করে নিচ্ছে। ভাই আজকে আমি হাদি সাহেবের জন্য নামে গেছি, মেয়েটা তুলে ধরছি, সারা বিশ্বে দেখুক, আমার আইডি তো চিনবে। আমি ভয় পাই না এখন, কারণ এমন সোনার ছেলে আর আসবে না। আমেরিকাতে জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজাকে আমরা ইনকিলাব মঞ্চ বলে ঘোষণা করলাম। আমরা শপথ করছি ওনার এই হত্যার প্রতিশোধ না নিয়ে, বিচার না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। একটা বুলেট দিয়ে একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। একজন হাদিকে রুখে দিয়ে কোনোভাবেই একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। আজকে একজন হাদিকে আপনারা মেরে ফেলেছেন, মনে রাখবেন
বাংলার অলিতে গলিতে হাদির জন্ম হবে, বাংলার অলিতে গলিতে ইনকালাব মঞ্চের জন্ম হবে, বাংলার অলিতে গলিতে ইনসাফের কেল্লা প্রতিষ্ঠিত হবে। মনে রাখতে হবে, হাদি কোনো ইনফ্লুয়েন্সারের নাম নয়, হাদি একটা অনুভূতির নাম, হাদি কোনো নেতার নাম নয়, হাদি একটা চেতনার নাম, হাদি কোনো ইনকালাব মঞ্চ নয়, হাদি মানে বাংলাদেশ। অতঃপর সকলের মরণে এক সংগ্রামী কাণ্ডারী এই যুবক সবার চিন্তার ভাঁজে শত্রুর উপশিরায় জন্ম দিতে লাগলো তীব্র সংশয়। হাজার বছর ধরে জিয়ে রাখা আধিপত্যবাদ আর পরাধীনতার সস্তা শৃঙ্খল এই বুঝি ছিন্ন ভিন্ন হয়ে আছড়ে পড়ে। মরিচেকা করে রাখা আসল স্বাধীনতার গায়ে যে কৃত্রিম মরিচা ধরেছিল তা বুঝি এখনই চকচকে আয়নার মতো সামনে বেরিয়ে আসে। তাই কখনো শুভ্রতার মুখোশে সুশীলা হাদিকে বলেছে অধ্যত, অশ্রাব্য, তেলাপোকা, আর ধীরে ধীরে করে তুলেছে হত্যাযোগ্য। 12ই ডিসেম্বর 2025 মোটরবাইক হতে তাক করে রাখা দ্বিতীয়বার ছোড়া গুলিটা আর মিস হয়নি। কোন জায়গাটা ওসমান হাদি ডিফারেন্ট? ওসমান হাদিকে আপনি ধরতে পারেন একজন সত্যবাদী মেসেঞ্জার হিসাবে। সে একটা মেসেজ দিতে চেয়েছে, সেই মেসেজটা ছিল সত্য কথা বলতে হবে, ভয় পাওয়ার প্রয়োজন নাই, আপনি কত লম্বা সময় জীবিত থাকেন এটা ইম্পর্টেন্ট না, আপনি কত স্বল্প সময় কি রেখে গেলেন ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ লাইফ ইজ ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলার তো একজনই জন্ম হয়েছে, সাবসিকুয়েন্টলি কিন্তু আর নেলসন ম্যান্ডেলা হয়নি, বা মার্টিন লুথার কিং এর পরে মার্টিন লুথার কিং আসেনি, ম্যালকম এক্স এর পরে ম্যালকম এক্স আসেনি। মৌলবী চির অন্যতম বসি আসলে কেন যেন মনে হচ্ছে নজরুল মনে হয় ওনার জন্যই হয়তো কবিতাটা লিখে গেছে। তবে ওনার যে জাগ্রত, ওনার যে বলিষ্ঠ কথাবার্তা এবং ওনার যে স্পষ্টবাদী, এরকম মানুষ কিন্তু চাই না বা কবে জন্মায়। আল্লাহ ওনাকে বেস্ট করবে। সত্যি সত্যি বিদ্রোহী কবিতার সেই অদেখা চরিত্রের মতোই পৃথিবীর সকল বিদ্রোহীর মতো তিনি দুর্বিনীত ছিলেন। টক শোতে তার সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমরা হাসি মুখে কথা বলেছি, কিন্তু টক শোর মধ্যে তিনি সেই বিদ্রোহী চেহারাতে আবির্ভূত হতেন এবং সেখানে আমরা তর্ক করেছি, মজা করেছি, ঝগড়া করেছি। আমাকেও বলতে একটু ঝগড়া করতে হয় ভাই, না হলে পরে আমাদের অনুসারীরা কি করবে, তাদের মনোবল জাগাতে হবে। আমি হাসতাম এবং টক শোর পরে সে জড়িয়ে ধরতো আমাকে, আমিও তাকে জড়িয়ে ধরতাম। সে নিজেকে এলিট মনে করতো না, সে মনে করতো যে এলিটরা এই রাজনীতিকে তাদের স্বার্থে ব্যবহার করেছে। আজকে হাদি হত্যার পরে আমাদের শোবিজের যারা তারকা আছেন তারা কজন মুখ খুলেছেন? একেবারেই নিতেন। আমাদের সবচেয়ে বড় নায়ক সিনেমার, সবচেয়ে নাটকের বড় অভিনেতা লিখেছেন কিছু? ফেসবুকে লিখেননি। তাহলে তাদের যে নীরবতা, এটা কি এই খুনের পক্ষে একটা বয়ান উৎপাদন হওয়ার ঘটনা না? ওর ভিতরে যে পরিমাণ সহনশীলতা দেখেছি সত্যিকার অর্থে অনেকের ভেতরে দেখিনি। তা আমারও মনে হলো যে আমার হাদির সাথে একটা শো করতে হবে। আমি 2 ঘন্টা কথা বললাম, কোন রকম মানে বিনয় সুলভ এবং ওর তাত্ত্বিক কথাবার্তা, ওর জানাশোনা, ওর মেধাদীপ্ততা এত ভালো লাগলো। এরপরেও 3-4 জন বলছে জঙ্গি কেন, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, এই যে ট্যাবু, এটা আমার কাছে বিরক্ত লাগলো। এই হাদি জীবন দিয়ে প্রমাণ করছে যে ইনকলাব সেন্টার কেন গঠন করা হয়েছে। আমরা আদর্শের জন্য লড়বো, এই আদর্শকেই সারা জীবন সমস্ত জায়গায় ভয় পায়। ইন্ডিয়া ভয় পায় আমাদের এই আদর্শকে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ইন্ডিয়া, তুমি যে আধিপত্যবাদ, তুমি আমাকে কলোনি করার যে চেষ্টা এতদিন করছো সেটা বাদ দাও। তুমি দেশের মানুষের সাথে সম্পর্ক করো, না হলে তুমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আমেরিকান গবেষণা ভিত্তিক ওয়েবসাইট ইপসকো বলেছে, দীর্ঘদিনের আধিপত্যবাদ এবং আদর্শের বিপরীতে রাজনীতির সাংস্কৃতিক পরিবর্তনের দাবি যখনই কোনো সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, তখনই তা ব্যক্তিগত শত্রুতায় রূপ নিয়েছে, ঘটিয়েছে এ ধরনের গুপ্ত হত্যা। ওসমান হাদিকে দীর্ঘ পরিকল্পিত এই গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে, যেমন মার্কিন ইতিহাসে আব্রাহাম লিঙ্কন ও জন এফ কেনেডি, মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং, জুলিয়াস সিজার আর মহাত্মা গান্ধীর হত্যাও উল্লেখযোগ্য। গবেষণাটি বলেছে, এ ধরনের হত্যাকাণ্ড অনেক সময় বড় ঐতিহাসিক পরিবর্তন ঘটায়। যেমন 44 খ্রিস্টপূর্বাব্দে রোমান নেতা জুলিয়াস সিজারকে সিনেটররা হত্যা করলে রোমান প্রজাতন্ত্রের পতন ঘটে এবং রোমান সাম্রাজ্যের সূচনা হয়। 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির উত্তরাধিকারী ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে যায়। একটা রাষ্ট্র চালানোর জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার তার প্রত্যেকটা জিনিস তার ভিতরে ছিল। টোটাল বাংলাদেশে ফার্স্ট হয়েছে, টোটাল বাংলাদেশের ভিতরে স্বর্ণপদক পাইছে। তার জানা যায় লাখো মানুষের ঢল, এটাই তার প্রমাণ হচ্ছে যে সে সত্য এবং নিষ্ঠার পথে। শহীদ ওসমান হাদি এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে সততার সাথে, কিভাবে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে, কিভাবে জনগণের কাছাকাছি যাওয়া যায়। লম্বা সময় জন্য রাজনীতি করতে আসিনি, অল্প সময়ের জন্য রাজনীতি করতে আসছি, কিন্তু এত অল্প সময় সে চলে যাবে সেটা আমরা ভাবি নাই। আমি কখনো কোনো পলিটিশিয়ানদের ইয়াদে আসিনি, কখনো জানাজাতে, বাট
ও ডিজার্ভ করে, ও একটা ন্যাশনাল হিরো। হাদিকে আমার সবসময় অন্যরকম মনে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে যে রিলসগুলো দেখতাম, আমি যে জিনিসটা নিজে বুঝতে পেরেছি যে গত বছর 24শে জুলাইয়ের কথা যদি বলি, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটার মাধ্যমে একটা বিপ্লব হয়েছে। কিন্তু এই বিপ্লবের পরবর্তীতে প্রত্যেকে যার যার দলে ফেরত গেছেন বা দলীয় এজেন্ডাগুলো অনেক বেশি সামনে চলে এসেছিল। সেখানে একজন ওসমান হাদি এসেছিলেন। আমার প্রথমে মনে হয়েছে যে হাদি শত্রুদের চিনতেন এবং হাদি বুঝতেন যে একজন মুসলিম হিসেবে এরকম একটা সিচুয়েশনে আসলে আমাদের লং টার্ম মিশন অ্যান্ড ভিশন কী হওয়া উচিত। হাদির মৃত্যুর পরে আমি জাস্ট এই একটা জিনিস আমার মাথায় সবসময় রেখে দিতে চাই, কারণ এই সেম ভিশনটা আমি সবসময় লালন করি। কেউ বলবে না আওয়ামী লীগের কোনো এমপির মতো, বিএনপির কোনো এমপির মতো, সবাই বলে আমি হাদির মতো হতে চাই, কারণ তিনি দেখিয়েছেন দেশকে সত্যিকার অর্থে কিভাবে ভালোবাসতে হয়। বিএনপি যার বিরুদ্ধে দাঁড়াইছেন উনি সবার কাছে জনপ্রিয়তা, আমাদের জন্য সাধারণ মনে আমাদের সাথে মিশে যায়, ওনার কথাবার্তা আমাদের কথা মনে হয় প্রত্যেক ক্ষেত্রে। এই জন্য আমি মনে করি উনি আমাদের জোহরাল। হাজার হাজার মানুষ নিয়ে যে এরকম রাজনীতি, টাকা দিয়ে রাজনীতি এরকম ছিল না, সাধারণ জনগণের তার পাশ দিয়ে অটোমেটিক চলে আসছে। উনি বেঁচে ছিল তখন আমরা দেখছিলাম উনি ওপেনলি হাসছে, কখনো দেখিনি যে উনি সিকিউরিটি নিয়ে আসছে, কখন আমাদের মতো সাধারণ জনগণ নিয়ে হাসছে। উনি এজন্য মরছে। এখন উনার দিকে যে উনি বিদ্রোহী, ওই যে কাজী নজরুল ইসলামের পাশে দিছে, উনিও বিদ্রোহী ছিল, এখন উনিও বিদ্রোহী, এই জন্য উনার সিকিউরিটি প্রোডাক্ট দিছে। এখন আমাকে বলবেন এখানে কেন সিকিউরিটি? ওনার কি আবার কবরতে উঠে কি আবার ষড়যন্ত্রকারীরা কি আবার গুলি করে মারবে? ইতিহাসের এই মহানায়করা আদৌ তাদের মৃত্যুর জন্য কতটা প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে আমরা তা জানি না, কিন্তু আমাদের ওসমান হাদি সর্বদা প্রস্তুত ছিলেন একটি শহীদ মৃত্যুর জন্য। বিনিময়ে তার ছিল একটাই চাওয়া, তার হত্যাকারীর বিচার। রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই, যা যুগে যুগে স্বৈরাচারী শাসক সত্তার জন্য দৃষ্টান্তমূলক রিমাইন্ডার হিসেবে কাজ করবে। শোষক আর ভক্ষকদের জন্য এই বিচার এক ভয়াল নির্দেশিকা হয়ে কাজ করবে। তিনি জানতেন পরিবর্তনের এই যাত্রা অনেক দীর্ঘ, হয়তো মাঝপথেই তাকে চলে যেতে হবে। এত অল্প সময়ে ক্ষণজন্মায়ী পুরুষ ভেবেছেন মানুষের চিন্তার মুক্তির কথা, ভেবেছেন বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে রক্ষার কথা। তার এক মগজের লড়াইয়ে শত সহস্র মগজ আজ জেগে উঠেছে। আমি হাদি ভাইকে নিয়ে কথা বলি না, হাদি ভাইকে নিয়ে কথা বললে আমি খুব ইমোশনাল হয়ে যাই। হাদি ভাই হয়তো থাকলে এখন ঢাকা 8 আসনের নির্বাচনে চালাইতো, মানুষের কাছে যাইতো। আচ্ছা এই যে ভাই জলপাইয়ের চাল নিয়ে আসছে, খাওয়ার জন্য চামিচ নিয়ে আসছে, টুপিটা এখনই পরিতে লিখে দেন। জালকাঠি কায়সা হুজুরের মাদ্রাসায় ওসমান হাদি যখন লেখাপড়া করতো, মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটি ভর্তি হইতে পারবে না এরকম একটা নোটিশ যখন জারি করা হয়েছিল, তখন উনি সর্বপ্রথম ওই ছাত্রদেরকে নিয়ে জালকাঠি ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করছেন। কখনো কোনো রাজনীতিবিদ আমার ভালো লাগে না, কিন্তু আপনার জন্য আসছে। এটা ফ্রেশ বাতাসা দেন, আপনারা নিয়ে খাই। আপনার মুড়ি বাতাসে কেন দেন? কারণ আমরা তো আসলে কিছু খাইতে হবে, আমাদেরও লোকজন যারা আছে তাদেরকেও খাওয়াইতে চাই, তো মুড়ি বাতাসা তো আমাদের ঐতিহ্যবাহী এবং একটা আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নেন। সাটিয়েছে যুগের পর যুগ কত বছর এই রকমের প্রতিভা সম্পন্ন, এই রকমের একটা সন্তান, এই রকম অল্প বয়সী একটা মেধা সম্পন্ন ছেলে এই দেশে পয়দা হবে বা হইবে কিনা আদৌ আমরা জানি না, তবে আশা করি তার বক্তব্যকে ধারণ করে যেন আমরা যেন প্রত্যেক ঘরে ঘরে এটার লালন করতে পারি এবং তার ন্যায়নিষ্ঠা যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইছে এর পক্ষে যেন আল্লাহ তাআলা যেন লোক সৃষ্টি করে দেয়, আমরা তার পক্ষে থাকি। ইনকিলাব মঞ্চের ভাই, ইনকিলাব মঞ্চের ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই আপনি চা খাবেন না? ভাই আমরা চা খেতে
হাদি ভাই আমাদের যে স্পিরিট জুগিয়ে গেছে, আমরা ইনশাল্লাহ সেটা ফলো করব, আমরা দেখিয়ে দিব আমরা ভয় পাই না। আমরা জুলাই যেভাবে লড়েছি আমরা সামনে আরো লড়বো, লাগলে রক্ত আরো দেব। আমরা হাদি ভাইয়ের স্বপ্নগুলা বাস্তবায়ন করব। শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পরে সবার অন্তরে অন্তরে পৌঁছায় গেছে। উনি রাজনৈতিক বিপ্লব না, কেবলই সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতেন, এবং কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি চাইছে ভারতীয় যে কালচারালটা ঢুকানো হচ্ছে আমাদের বাংলাদেশে। নানা ধরনের এখানে প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তারপরে উদিচি, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, নানাভাবে এগুলোর মাধ্যমে ভারতীয় যে হেজেমনি, এই সাংস্কৃতিক যে আধিপত্যবাদ, এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে পাল্টা শক্তি অর্জন করতে হবে। শরীফ ওসমান হাদি হলো বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমিক জুলাই মূল্যবোধকে ধারণ এবং লালন করেন। কর্নেল হাসিন বললেন কিছুক্ষণ আগে যে উনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক। 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতের মদদে করা হয়েছে, আওয়ামী লীগ এবং ভারতকে দোষারোপ করেছেন তিনি। শরীফ ওসমান হাদিকে টার্গেটই করা হয়েছে, সে সাপের লেজে পাড়া দিয়েছিল। এবং হাদি ভাইকে আমি এত পরিমাণ এই 6-7 মাসের ভিতর ভালোবাসছি, যেটা যদি এমন হইতো আমার হায়াত থেকে তাকে কিছু দেওয়া যায় আমি সত্যিই দিতাম। সে যা করছে প্রত্যেকটা উদাহরণ সারা বাংলাদেশের মানুষ সেটা উদাহরণ হয়ে থাকবে। উনি আজকে যে মোটিভেশনটা আমাদেরকে দিয়ে গেলেন, 1000 বছর ধরে এই মোটিভেশন আমাদের মধ্যে থাকবে। আমাদের সন্তানরা, এই বাচ্চারা এখন ক্লাস 5-এর ক্লাস 6-এর বাচ্চারা জিজ্ঞেস করে ওসমান হাদির জন্য দোয়া করছো কিনা। আমার এই ভাতিজা উঠে বাসা থেকে, বাসতলায় আমার ছোট ভাই থাকে, ও নিচতলায় এসে আমি তো তলায় থাকি, কাঁদতেছে, বাবা তাকে নিবে না, বাবা তাকে হাদি চাচুর জানাজায় নিবে না। হাদি এখন তাদের হাদি, হাদি আমাদের হাদি। হাদি আপনি দেখেন আজকে যারা বৃদ্ধ মানুষ দাড়ি চুল পেকে গেছে তাদের হাদি, ওই যে মুরব্বীদের হাদি, হুজুরদের হাদি, বামদের হাদি, ডানদের হাদি। বাংলাদেশে হাদি হয়ে গেছে একটা ইন্সপিরেশন, অনন্তকালের ইন্সপিরেশন। আমি কালকে জানাজায় এক প্রকার লোভে পড়েই গেছি যে হাসরের মাঠে যেন ভাইয়ের সাথে আমার দেখা হয়। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। উসমান হাদি মরার পরে পাবলিক যেভাবে চিনতে পারছে, তাকে মরার আগে কিন্তু কেউ চিনতে পারে নাই। আব্দুল হাদি শরীফ উসমান হাদি, তাকে আমি পড়িয়েছি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। উসমান হাদির ভিতর যে এত বড় স্ফুলিঙ্গ ছিল প্রথমে বুঝিনি, এটা সত্যি কথা। একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু বাইরে থেকে আসা একটা ছেলে, ওই দাড়ি টুপি ছিল, টুপি একটা পরতো, একটু সযত্নে শাহবাগের জায়গাটাকে অ্যাভয়েড করতো, কারণ তার ওই পোশাকটাই তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। কোথাও পড়েছিলাম তার জীবদ্দশায় যে কোন একজন শিক্ষক তাকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমি সন্ধ্যায় আমি ধরিনি, আমি কত সম্মুখে যাহা পাই চাই। গোলাপের মাতার গন্ধ, গোলাপায়ের আসে তার, আদি উত্তাল সাগরে জোয়ার।